আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটির দ্বিতীয় অধ্যায়ের ওয়ান শট এমসিকিউতে তোমাদের স্বাগতম। আমরা এই অধ্যায় থেকে 50টিরও বেশি এমসিকিউ সলভ করার চেষ্টা করব এবং তোমরা জানো যে এই চ্যাপ্টারের এমসিকিউগুলোকে অনেক ইনফরমেশন বেসড হয় এবং চ্যাপ্টারটা বড় থাকার কারণে তোমরা অনেকে মুখস্থ করতে পারো না। কোন কোশ্চেনটাকে প্রায়োরিটি দিতে হবে, কোনটা পড়লে তুমি তার আশেপাশের কোশ্চেনগুলো লজিক্যালি বের করতে পারবা, সেইটা নিয়ে আলোচনা করা হয় না। সো আমাদের টার্গেট থাকবে এটাই যে এই একটা ক্লাসের মাধ্যমে আমরা যাতে হচ্ছে যে কোনো পরীক্ষায় যদি আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে সেটা যাতে আমরা খুব ভালো করে সলভ করতে পারি। সো আমি যদি একেবারে প্রথম কোশ্চেনের দিকে চলে যাই, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন কি। সো ডেটা কমিউনিকেশন হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ। আসলে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে সবগুলোই কিন্তু ডেটা কমিউনিকেশন হচ্ছে, বাট এটার মধ্যে প্রথমটা হবে কারণ এটা হচ্ছে অনেক বেশি জেনেরিক, এটা সব কিছুকে কাভার করতেছে। যে হ্যাঁ, দুইটা, একটা ডিভাইস এ আর একটা ডিভাইস বি, তাদের মধ্যে যদি ডেটার কি হয়, আদান প্রদান হইতে পারে, সেটাকে আমরা ডেটা কমিউনিকেশন বলতে পারি। এখন এটা তার দিয়ে যাইতে পারে, তার বিহীনভাবে যাইতে পারে, ওই দুইটা ডিভাইস কম্পিউটার হইতে পারে। সো তোমাকে তখন বুঝতে হবে যে এখানে আসলে কোনটা হচ্ছে সব কিছুকে কাভার করতেছে। তো মোটামুটি খুবই অবভিয়াস কোয়েশ্চেন। পরেরটা আসলে যে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত। তো এইখানে আমি কিছু বলতে চাই যে এটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন স্পিডের সাথে সম্পর্কিত, যে কত দ্রুত ডেটা প্রবাহ হইতেছে, ডেটা প্রবাহের হার যেটা বলে। সো এইটা কিন্তু 3 প্রকার থাকে। তো আমি বলবো যে যখনই তুমি ডেটা ট্রান্সমিশন স্পিড নিয়ে কথা বলবা, তুমি বাকিগুলোকে একটু মাথায় রাখবা, কারণ এটার যে কোনো একটা আসতে পারে। তো আমি যদি প্রথমেই কভার করি যে ব্রডব্যান্ডের 3 প্রকার মনে আছে কিনা, যে ন্যারো ব্যান্ড ছিল, তারপর ছিল ভয়েস ব্যান্ড, তারপর ছিল হচ্ছে ব্রডব্যান্ড। সো এটার স্পিড কী ছিল ন্যারো ব্যান্ডের, মনে আছে? সেটা হচ্ছে 25 থেকে 300 বিপিএস। বিপিএস মানে বিট পার সেকেন্ড। ভয়েসের ছিল সেটা হচ্ছে 1200 থেকে 9600। আর ব্রডব্যান্ড হইতে হলে মিনিমাম হচ্ছে 1 Mbps প্লাস হইতে হয়। সো এখানে দেখা যাইতেছে যে আমাদের প্রথম অপশনটাই হচ্ছে মিলতেছে। সো বাকিগুলো একটু মাথায় রাখবা, এখানে যে কোনো একটা থেকেই কোশ্চেন আসতে পারে। তো এই ক্ষেত্রে একটু বলে দিই যে ন্যারো ব্যান্ডগুলো হচ্ছে একদম প্রথম দিকে যখন ডেটা ট্রান্সমিশন হচ্ছে তখন তো অত বেশি ডেটা ছিল না। দেখা গেছে যে একটা পেপারের ডকুমেন্ট হচ্ছে এক অফিস থেকে আরেক অফিসে আমরা হচ্ছে টেলিগ্রাফ এগুলো ইউজ করার মাধ্যমে তখন হচ্ছে ব্যবহার করতাম। তখন যে স্পিডটা ছিল সেটা খুবই কম রেঞ্জের মধ্যে ছিল, 25 থেকে হচ্ছে 300 বিপিএস। তো সেটাকে তখন হচ্ছে ন্যারো ব্যান্ড বলা হয়। সো পরের কোশ্চেনটা দেখো যে ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত। অলরেডি চলে আসছে, দেখো 1200 থেকে 9600 ছিল, তারা সর্বোচ্চ হচ্ছে কত, এই যে 9600 বিপিএস দিতে হবে। দেখছো আমি কিন্তু ভুলে 4 নম্বরটা আসলে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যে একটু তাড়াহুড়ার মধ্যেও তোমাকে একটু ধৈর্য ধরে বুঝতে হবে যে কোনটা হবে। 4 নম্বর হচ্ছে কোনটি ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়, টেলিফোন, টেলিগ্রাফ, স্যাটেলাইট, ওয়াকি টকি। যেটা একটু আগে বলছিলাম, একদম প্রথম দিকে কী হইতো, টেলিফোনের আগে হচ্ছে টেলিগ্রাফ ছিল, যে এক অফিস থেকে আরেক অফিসে জাস্ট একটা ধরো ডকুমেন্ট পাঠানো হইতো। সো তার দ্বারা কানেক্ট থাকতো, দুই পাশে হচ্ছে টেলিগ্রাফের যে দুইটা যন্ত্র থাকতো, সেগুলো হচ্ছে খুব অল্প অল্প করে হচ্ছে ডেটা পাঠাইতে পারতো। সো ন্যারো ব্যান্ড হচ্ছে সেই স্পিডটা কভার করতো। তারপরে হচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবলের রং কি। সো এইখানে দেখো যে কমলা, বাদামি, কালো, সাদা, একটু কনফিউশন করে দিছে। কেন বলি, কারণ আমরা জানি যে টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে 4 জোড়া থাকে। তো 4 জোড়ার মধ্যে হচ্ছে কালারগুলো কি থাকে মনে করে দেখো, যে গব, গব মানে হচ্ছে যে জি হচ্ছে গ্রিন, ও হচ্ছে অরেঞ্জ, বি হচ্ছে ব্লু, বি হচ্ছে ব্রাউন। সো গ্রিন, অরেঞ্জ, ব্লু, ব্রাউন, এই 4টা কালারের সাথে এই সবগুলোর সাথে আরেকটা কালার থাকে, সেটা হচ্ছে সাদা। অর্থাৎ সবুজ সাদা, তারপরে হচ্ছে যে তোমার কমলা কালারের সাথে সাদা, ব্লু সাদা, ব্রাউন সাদা, এরা হচ্ছে টুইস্ট আকারে থাকে, এই জন্য এটাকে বলা হয়েছে টুইস্টেড পেয়ার কেবল। সো খেয়াল করে দেখো যে এখানে কমলাও আছে, বাদামিও আছে, সাদাও আছে, তাহলে কোনটা হবে? তাহলে তোমাকে একটু চালাক হইতে হবে যে এই 4টার সাথে তো সাদা প্রত্যেকটাতে কী করে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। তো সেই হিসেবে এখানে কমলা বাদামি দুইটাই আছে, তারপর সাদাও আছে, তো এর মধ্যে আসলে কোনটা হবে? তো আসলে এখানে কোশ্চেনটা একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের রং কি। রং বললে তো আসলে ক, তারপর হচ্ছে খ বলো, গ বলো, এই তিনোটারই হওয়ার কথা।
বাট তিনটা তো একসাথে হতে পারবে না। এটা আসলে কোশ্চেনটা ভুল হয়ে এখানে আসলে হওয়া উচিত ছিল যে টুইস্টেড পেয়ারের সাধারণ কেবলের রং কি। সাধারণ বলতে যে প্রত্যেকটা জোড়ার মধ্যে কোনটা কমন আছে সেটা হচ্ছে সাদা, তাহলে এটার অ্যান্সার কিন্তু আসলে সাদা হওয়া উচিত। এই বাকিগুলো কিন্তু এগুলা হবে না। সো বুঝতে পারতেছো যে এখানে যে কোশ্চেনটা ভুল ছিল, তোমাকে অপশন দেখে বলতে হবে যে যেহেতু 4 জোড়া থাকে 8টা তার, 8টা তারের মধ্যে হচ্ছে এই 4টা তারের সাথে প্রত্যেকটাতে সাদা থাকে, সো এখানে 3টার মধ্যে কোনটা দিবা। সো আসলে কোশ্চেনটা ভুলে এটা আসলে হওয়া উচিত ছিল সাধারণ কেবলের রং কি, মানে প্রত্যেকটার মধ্যে কোন প্রত্যেকটা জোড়ার মধ্যে কোন কালারটা থাকে সেটা হচ্ছে সাদা কালার থাকে। তো আমি হচ্ছে স্ক্রিনে একটা তোমাদের হচ্ছে জিএফ ফাইল দেখাই দিচ্ছি, সেখান থেকে একটু দেখে নাও যে 4 জোড়া তারগুলা কিভাবে পেঁচানো অবস্থায় থাকে। তো এরপরে আসো দেখো যে হচ্ছে ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ তো একটু আগে বললাম ডেটা ট্রান্সমিশন স্পিড, স্পিড মানে হচ্ছে হার। তো মানে স্পিড মানে কি একক সময়ে যেতটুক হচ্ছে যত বেশি ডাটা পাস হইতে পারে, তো ডেটার প্রবাহের হার আমরা বুঝাবো, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তারপরে এসে কোন নেটওয়ার্ক টপোলজিতে একটি হোস্ট কম্পিউটার থাকে। তো বাস টপোলজিতে থাকে না, রিংয়ে থাকে না, ম্যাশে থাকে না, স্টার টপোলজিতে থাকে। স্টার টপোলজি কীভাবে কাজ করে মনে আছে যে এখানে একটা কম্পিউটারে থাকে, তার মধ্যে হাব থাকে, হাব দিয়ে আমরা হচ্ছে অনেকগুলা, ধরো এটা হচ্ছে একটা মোবাইল, এটা হচ্ছে একটা পিসি, এটা হচ্ছে আরেকটা পিসি, এটা আরেকটা মোবাইল, তারা সবাই হচ্ছে সেন্ট্রাল একটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে ব্রিজ বা হাব দিয়ে, ঠিক আছে। সো তার মানে এই যে মাঝখানে কি থাকতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে হোস্ট কম্পিউটার। তো স্টার টপোলজি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি। কম্পিউটার। আচ্ছা, কমিউনিকেশনের মাধ্যম, ডেটা কোথায় রাখবা এরকম কিছু না, বা কোথায় প্রসেস করবে সেটা না। তো 4টা পড়া উচিত। কম্পিউটার, ফাইবার অপটিক্যাল, মডেম, টেলিফোন। পেয়ে গেছো। ফাইবার অপটিক্যাল দিয়ে হচ্ছে আমরা কি করি, ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে আমরা কি করি, ব্যবহার করি। এখন এই বাকিগুলোও না থাকলেও কিন্তু হবে না, বাট এখানে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোনটা হচ্ছে তোমার কোশ্চেনের সাথে সবচেয়ে বেশি সঠিক হওয়ার দিকে আছে। দেখো যে কম্পিউটার দিয়ে কিন্তু আমরা ডেটা ট্রান্সমিশনের জন্য আমরা ব্যবহার করি, বাট হচ্ছে কম্পিউটার তো আরও কাজ করে, ডেটাকে প্রসেস করে, প্রি প্রসেসিং করে, তারপরে রাখতে পারে, তার ডাটার উপর অনেকগুলো কাজ করতে পারে, বাট ওইটা কিন্তু আসলে এখানে প্রায়োরিটি দেয় না। এখানে হচ্ছে এমন কাউকে তোমাকে অ্যান্সার দিতে হবে যেটা শুধুমাত্র ডেডিকেটেড হচ্ছে কমিউনিকেশনের জন্য। সো কমিউনিকেশন ছাড়াও কিন্তু কম্পিউটার থাকতে পারে, বাট হ্যাঁ আমাদের কম্পিউটারগুলোর মধ্যেও বা মোবাইলগুলোর মধ্যেও কিন্তু আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আসি, বাট এটা ছাড়াও তার মধ্যে আরও অনেক কিছু থাকে। কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল এই শুধু ডাটা ট্রান্সফার করে, এর আর কোনো কাজ নাই। পরবর্তী কোশ্চেন দেখো, আইএসপির পূর্ণরূপ কি। ইন্টারনেট সার্ভার প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভার প্রোডাক্ট, ইন্টারনেট সার্ভিস প্রোডাক্ট। এটা আসলে কি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে তুমি যার থেকে হচ্ছে ইন্টারনেট বা ওয়াইফাই লাইন নাও, কানেকশন নাও, তাদেরকে আমরা হচ্ছে প্রোভাইডার বলি, আইএসপি। তারপরে আসো যে স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়। স্টার টপোলজিতে একটু আগেই বললাম যে মাঝখানে যেহেতু একটা হোস্ট কম্পিউটার থাকে, তার সাথে হচ্ছে বাকিদের হচ্ছে কানেক্ট করতে হয়। সো এই কানেক্ট করার জন্য আমরা কি ব্যবহার করি, হাব ব্যবহার করি। হাবে আসলে কি থাকে, এই একটা হাব হলে তার মধ্যে অনেকগুলো ধরো হচ্ছে পোর্ট থাকে, ঠিক আছে। পোর্ট যেটা করে সে হচ্ছে ডেটা কমিউনিকেশনের চ্যানেলটাকে এস্টাবলিশ করে, ঠিক আছে। ডেটা কমিউনিকেশন, ঠিক আছে, ডেটা কমিউনিকেশনের কানেকশন যেটা দরকার হয় সেটা হচ্ছে পোর্ট। তো একটা হাবে অনেকগুলো পোর্ট থাকে, তো প্রত্যেকটা পোর্টে হচ্ছে তুমি কানেক্ট করতে পারবা। সো সেটা হচ্ছে সেন্ট্রালি একটা হোস্ট কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি। তো এইটা হবে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। একটু আগে যেটা বললাম, তো ওইগুলো আসলে আমরা কি করি, টেলিফোনে তো খুব বেশি একদম স্পিডের দরকার হয় না। যে তোমার হচ্ছে ল্যান্ডলাইনগুলো যেগুলো ছিল যে আগে হচ্ছে যে ডিরেক্টলি হচ্ছে দেয়ালের সাথে টানানো থাকতো কেবল দিয়ে, সেটাতে হচ্ছে যে আমরা ফোনে কথা বলতাম। তো এইটাতে হচ্ছে আমরা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করি। কোএক্সিয়াল কেবল হচ্ছে অনেকটা হচ্ছে যে তোমার বাসায় ডিশের লাইনের জন্য যেগুলো ব্যবহার করা হয়। তো এইটার স্পিড কত বা ডেটা প্রেরণের হার কত, 100 Mbps, 200, 300, 400। তো এইখানে একটু ঝামেলা আছে, দেখবা যে তোমরা যদি কোনো একটা বই নাও সেখানে হচ্ছে কোএক্সিয়াল কেবলের 2টা টাইপের কথা বলা আছে, একটা হচ্ছে থিন আর একটা হচ্ছে থিক। তো থিন মানে বুঝতে পারতেছো যে এইটার যে পুরুত্বটা সেটা হচ্ছে কম থাকে, এটা হচ্ছে 0.25 ইঞ্চি হচ্ছে পুরুত্ব থাকে, আর থিকেরটা হচ্ছে 0.5 ইঞ্চি, ঠিক আছে, যদি আমি বলি কি পুরুত্বের কথা।
সো এইখানে হচ্ছে যে থিনের ডেটা ট্রান্সমিশন স্পিডও হচ্ছে 10 Mbps, থিকেরও হচ্ছে 10 Mbps। তো এইখানে খেয়াল করতেছো 10 কিন্তু নাই, তো সেই হিসেবে এটা আসলে একটু ভুল হয়ে গেছে। তো আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে ফার্স্টেরটা ধরা যায়, বাট আসলে কি হবে 10 Mbps হবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার এখানে ছিল না। তারপরে হচ্ছে যে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম কি? অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম হচ্ছে কোর, যে কাচের যেটা থাকে, কাচের যে তন্তুটা, যার ভিতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, তোমরা অনেকেই জানো। তো সেটা হচ্ছে কোর। তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলে সাধারণত কতগুলো তার ব্যবহৃত হয়? অলরেডি বলা হয়েছে, সেটা হচ্ছে কি 4 জোড়া। ওই যে গব 4টা কালার আর প্রত্যেকটার সাথে সাদা থাকে। তারপরে আসে সবচেয়ে বেশি এরিয়া, মানে সবচেয়ে বেশি এরিয়া জুড়ে কাভার করবে কি? ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাই অনেকটুকু কাভার করে। ওয়াইম্যাক্স হচ্ছে আরও বড় এরিয়া কাভার করে। ব্লুটুথ ছোট্ট পরিসরে। স্যাটেলাইট, হ্যাঁ স্যাটেলাইট পুরো ওয়ার্ল্ডকে কাভার করতে পারে, যেহেতু এটা পৃথিবীর বাইরে আছে। তুমি যে কোনো ডিভাইসকে যদি স্যাটেলাইটের সাথে কানেক্ট করতে পারো, সে ডিরেক্টলি যে কোনো পজিশন থেকে স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করতে পারে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে স্যাটেলাইট। তারপরে হচ্ছে ফাইবার অপটিক ক্যাবেলে আলোক রশ্মি কোন ঘটনার মাধ্যমে দ্রুত যায়? একটু আগেই বললাম যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। কোনটার ভিতরে হয়? একদম কোরের ভিতরে। কোরটা কি দিয়ে তৈরি? কাচ দ্বারা তৈরি। ঠিক আছে, এগুলো মোটামুটি তোমরা জানো, ছোটবেলা থেকে পড়ে আসতেছো। তারপরে দেখো কোন IEEE ওয়াইফাই স্ট্যান্ডার্ড? সো 802.11, 802.10, 802.15, 802.16। সেখানে আমি একটু বলে দিই, ওয়াইফাইয়ের সাথে বাকিগুলো আসলে একটু জানতে হবে। যে ধরো তোমার ব্লুটুথ আছে, তারপর ওয়াইম্যাক্স আছে, তারপর তো ওয়াইফাই আছে। সেইখানে একটা বোঝার বিষয় হচ্ছে ব্লুটুথের যে প্রযুক্তিটা সেটা হচ্ছে 802.15.1। ওয়াইম্যাক্সের যেটা সেটা হচ্ছে 802.16, আর ওয়াইফাইয়ের হচ্ছে 802.11। সো এখান থেকে যদি দেখো ফার্স্টেরটা অ্যান্সার হবে। তারপরে দেখবো যে ওয়াইফাইয়ের অনেকগুলো ভার্সন আছে। মাঝে মাঝে 802.11 দেখার পরেও দেখবা যে তুমি এর ভিতরে কি চলে আসছে, এ অথবা বি অথবা জি অথবা এন অথবা এসি অথবা এক্স। সো এইগুলো দেয়া মানে হচ্ছে এটা হচ্ছে ওয়াইফাইয়ের বিভিন্ন ভার্সন। বাট যদি 11 দিয়ে শুরু হয়, মানে 802 এর পরে 802.11 এরকম স্টার্টিং থাকলে এটা ওয়াইফাই ধরে নেবা। এরপরে আরও কিছু থাকতে পারে, বাট মেজরিটি ক্ষেত্রে তোমাদের ওই মেইন স্ট্যান্ডার্ড প্রযুক্তিটা নিয়ে কাজ করতে হয়েছে। বাট এই যে এগুলো একটু দয়া করে একটু মুখস্থ করে হলো, এগুলো সামনে বা সবসময় লাগে আর কি। ব্লুটুথের টাকা তো 802. তোমার হচ্ছে 15.1, ওয়াইম্যাক্স হচ্ছে 802.16। সো এইগুলোর প্রযুক্তির উপর ডিপেন্ড করে তারা তাদের দেখা গেছে যে তোমার ফ্রিকোয়েন্সিটা, ডেটা ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে তোমার হচ্ছে চেঞ্জ হয়। এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। তারপরে দেখো এটা দেখতেছো যে একটা নোট থেকে সবগুলা নোট, একদম সবগুলা নোটের মধ্যে ডাটা ট্রান্সমিশন হচ্ছে। আচ্ছা, তো এখন বলছে যে ডেটা ট্রান্সমিশন মোড কোনটি? সো যেহেতু একজন পাবলিশ করছে, এগুলো আমি একটু বলে দিই যে নোট বলতে আমি আসলে হচ্ছে ডিভাইসকে বোঝাই। ডিভাইসের ভিতরে পিসি থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, মোবাইল থাকতে পারে, যে কোনো কিছু। বাট আমরা যখন একটু ডায়াগ্রাম বা গ্রাফে আঁকি, এগুলোকে আমরা নোড বলি। সো এখানে দেখো একটা নোড মানে একটা ডিভাইস থেকে সবগুলা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সবগুলা ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশন হচ্ছে। সিলেক্টিভ না, সবাই পাচ্ছে যেহেতু এটাকে আমরা বলবো হচ্ছে ব্রডকাস্ট। কারণ ব্রডকাস্টে হচ্ছে কোনো কন্ট্রোলড কয়েকজনকে হচ্ছে পাঠানো হয় এরকম না, যে বিশেষ কিছু ডিভাইসকে পাঠানো হয়। এটা হচ্ছে জেনেরিক, সবার জন্য উন্মুক্ত থাকে। তো উদাহরণ হচ্ছে যে আমাদের রেডিওর যে ট্রান্সমিশন মোড, এটা কিন্তু ব্রডকাস্ট হয়। টেলিভিশনে যে সংবাদ হয় সেটাও ব্রডকাস্ট হয়। তারপর দেখো কম্পিউটার নেটওয়ার্ক জগতের প্রথম পদক্ষেপ কোনটি? একদম প্রথম দিকে, যেটা হচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থাদের মধ্যে হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশনের একটা সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছিল। তো প্রাথমিকভাবে ওটার নাম ছিল কি? আরপানেট। তারপরে হচ্ছে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার বলতে ধরো এ বি সি, এগুলোকে হচ্ছে ক্যারেক্টার বলে। সো এক ক্যারেক্টারকে আমরা জানি হচ্ছে যে ওয়ান ক্যারেক্টারকে হচ্ছে আমরা 1 বাইট বা 8 বিট দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করি। বিট মানে কি 0 অথবা 1, তার 8 বিট মানে 8টা 0 অথবা 1 দিয়ে আমরা হচ্ছে 1 ক্যারেক্টার। সেরকম ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় কোনটাতে? সবাই জানে যে অ্যাসিনক্রোনাসের মাধ্যমে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার হয়। কারণ সিনক্রোনাস হবে না, কারণ সিনক্রোনাস হচ্ছে ব্লক বাই ব্লক হয়। তো এগুলো একটু আমাদের জানতে হবে। তারপর দেখো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় কোনটাতে? স্টোরেজ কিন্তু অ্যাসিনক্রোনাসে হয় না,
এটা হয় সিনক্রোনাসে। এখন বলতে পারো যে কেন? কারণ অ্যাসিনক্রোনাস তো হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার তোমার ডেটা ট্রান্সমিশন করে। যে ধরো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন তুমি ধরো কোনো ডেটা ট্রান্সফার করবা, সো ধরো ফার্স্ট ডিভাইসের কাছে এ চলে আসছে, ঠিক আছে? তো অ্যাসিনক্রোনাসের সাথে সাথে এটাকে পাঠায় দেয়, কারণ সে রাখে না, রাখার দরকার পড়ে না। বাট সিনক্রোনাস যেটা করে, ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সফার করে। কি? ব্লক বাই ব্লক। এক একটা ব্লকে হচ্ছে প্রায় 80 থেকে 132টা পর্যন্ত ক্যারেক্টার থাকতে পারে। তার মানে অ্যাসিনক্রোনাসে একটা ক্যারেক্টার পাঠাইতো, সিনক্রোনাসে ব্লক পাঠাবে। সো ব্লক হইতে হলে তো মিনিমাম 80 অথবা ম্যাক্সিমাম 132টা পর্যন্ত ক্যারেক্টার হওয়া লাগবে। সো দেখা গেছে যে ডেটা ট্রান্সমিশনের সময় একসাথে 132টা ক্যারেক্টার নাও থাকতে পারে, অথবা 80 ক্যারেক্টার নাও থাকতে পারে, ধরো 20টা। সো কিন্তু যেহেতু তোমাকে ব্লক পাঠাইতে হবে, সেই 20টাকে অপেক্ষা করতে হবে কখন অ্যাটলিস্ট 80টা হয়। সো তার মানে অপেক্ষা করাইতে হলে আমাকে মেমোরির দরকার হবে, যে এখানে একটা ক্যারেক্টার আসলো পাঠাবো না, এর সাথে আরও করে 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 যখন টোটাল একটা ব্লক তৈরি হবে, ব্লক 1, তখন তুমি তাকে হচ্ছে এখানে পাঠাবা যে B1 মানে ব্লক 1 পাঠাবা। সো তোমার এখানে কিন্তু একটা মেমোরির দরকার পড়তেছে। সো দেখতেছো কত লজিক্যালি অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সিনক্রোনাসে কি ব্লক বাই ব্লক। সো ব্লক তৈরি হইতে একটু সময় লাগে, সো এই জন্য আমরা হচ্ছে মেমোরির দরকার পড়ে, মুখস্থ দরকার নেই। তারপরে আসো যে থিকনেটের কেবলের ব্যাস কত। তো একটু দেখো যে থিকনেটের একটু আগে আমি হচ্ছে পুরুত্ব নিয়ে বলছিলাম যে আমাদের হচ্ছে থিন হচ্ছে 0.25 ইঞ্চ আর থিক হচ্ছে কি 0.5 ইঞ্চ। বাট ইস্যু হচ্ছে এই দুইটা ছিল হচ্ছে বইয়ে পুরুত্ব আকারে, এখানে পুরুত্ব না দিয়ে চাইছে হচ্ছে ব্যাস কত। সো কিছু কিছু বইয়ে হচ্ছে এইটা ডিরেক্টলি দেয়া নেই, জাস্ট পুরুত্ব দেয়া আছে। সো তুমি যদি ইন্টারনেটে একটু সার্চ করো দেখবে যে থিকনেট কেবলের ব্যাস হচ্ছে 0.4 ইঞ্চ। সো এখানে দেখো কোথাও 0.4 ইঞ্চ নাই, বাট সবচেয়ে কাছাকাছি হচ্ছে 0.3 ইঞ্চ। সো আমরা আসলে এটাকে অ্যান্সার ধরবো, বাট এটাকে টেকনিক্যালি এভাবে রংও ধরা যেতে পারে। বাট এই ক্ষেত্রে একটু মাথায় রাখবা যে আমরা হচ্ছে থিকনেট বা থিননেট কোনটার আন্ডারে পড়ছি, কো এক্সিয়াল ক্যাবলের আন্ডারে পড়ছি, ঠিক আছে? সো কো এক্সিয়াল ক্যাবলের ক্ষেত্রে দেখবা যে থিন অথবা থিক দুইটার ক্ষেত্রে স্পিড কিন্তু 10 Mbps। তো এখান থেকে একটা বোঝার বিষয় হচ্ছে যে এটার স্পিডে তেমন চেঞ্জ হয় না, বাট হ্যাঁ যে থিন নেটে তোমার একটা মানে ডিস্টেন্স কম কভার করে, দূরত্ব কম কভার করে, বাট থিক হচ্ছে যে তোমার অনেক বেশি দূরত্ব পর্যন্ত তোমার ডেটা ট্রান্সফার করতে পারে। তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের ভেতর দিয়ে কোন ধরনের সিগন্যাল প্রবাহিত হয়, এটা একটু ট্রিকি, কারণ একটু আগে মনে করে দেখো যে টেলিফোনে কোন ধরনের কেবল ব্যবহার করা হয়, কি বলছিলাম? টুইস্টেড পেয়ার কেবল, যে পেঁচানো তারগুলো। সো টেলিফোন যখন একদম প্রথম দিকে ছিল, সো তখন কিন্তু তোমার অ্যানালগ সিগন্যালে কাজ করতো। বাট হচ্ছে এখন তোমরা দেখবা যে বিশেষ করে আমি তোমাদের অনেকে যাদের বাসায় ওয়াইফাই আছে তারা এটা মিলাই দেখতে পারবা যে তোমাদের বাসায় এখন হচ্ছে ফাইবার কানেকশনগুলো একটা অণু থেকে তোমার হচ্ছে রাউটারে হচ্ছে একটা কানেকশন আসে। সো ওইখানে দেখবা যে তারটা দিয়ে হচ্ছে রাউটার টু অণুর যে কানেকশনটা থাকে, ওইটাই আসলে এক ধরনের ভিতরে হচ্ছে কি থাকে, টুইস্টেড পেয়ার কেবল দিয়ে দেয়। তো তার মানে বর্তমানে যে ডেটা কমিউনিকেশন হচ্ছে এটা তো অ্যানালগে হচ্ছে না, হ্যাঁ একটা কিছু লেয়ারে থাকতে পারে, বাট এখানে তো ডিজিটালিও হচ্ছে। সো এটা থেকে আসলে একটু বুঝতে হবে যে টুইস্টেড পেয়ার কেবলও আসলে সময়ের সাথে সাথে আপডেট হয়েছে। সো সে আগে অ্যানালগও পাস করতে পারতো, এখনও পারে, সাথে ডিজিটালও পারে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই, শুধুমাত্র একটাতে না। তারপর হচ্ছে এলইডি হচ্ছে জানো লাইট এমিটিং ডায়োড। আমরা জানি ডায়োড হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। সো ওইটা থেকে হচ্ছে যে বিভিন্ন প্রকার আলোর মানে আমরা যে এলইডি লাইটগুলো তৈরি করি ওই ডায়োডকে আমরা হচ্ছে তৈরি করতে পারি আর কি, ওই ডায়োডগুলো দিয়ে। তো এই জন্য যেহেতু ওই ডায়োড থেকে লাইট বা আলো নির্গত হয় জন্য হচ্ছে লাইট এমিটিং ডায়োড বলে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে রেডিও বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের রেঞ্জ কত। সেটা একটু ট্রিকি, কিছু কিছু বইয়ে দেখবা যে যদি রেডিও ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কথা দেখবা যে পাবা হচ্ছে 3 কিলোহার্জ টু তোমার হচ্ছে 3 গিগাহার্জ, অনেক বড় রেঞ্জ। বাট ডেটা কমিউনিকেশনের জন্য আমরা হচ্ছে যেটা করি যে 10 কিলোহার্জ থেকে 1 গিগাহার্জ এই রেঞ্জটা কিন্তু হচ্ছে
ডেটা কমিউনিকেশনের জন্য হচ্ছে স্পেসিফিক্যালি অনেক বেটার। সো যখন আমি হচ্ছে এইখানে ডেটা ট্রান্সমিশনের টপিকে আমি হচ্ছে রেডিও ওয়েবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম চাইছি, আমি আসলে বড়টা চাই নাই, আমি হচ্ছে যেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের জন্য রাজি। সো ইভেন তাকায়া দেখো যে অপশনগুলোর মধ্যে 3 কিলোহার্টজ টু 3 GHz নাই। সো তার মানে তখন বুঝতে হবে যে ডেটা কমিউনিকেশনের জন্য যে রেঞ্জটা আমরা ব্যবহার করি, তো সেটা হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 1 GHz। সো এইগুলোই আসলে বোঝার বিষয়, যে তুমি কোথাও পড়লা যে 3 কিলোহার্টজ থেকে 3 GHz, তো আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। বাট হ্যাঁ, আমরা ওই যেটা বললাম যে ডেটা কমিউনিকেশনের জন্য আমরা পুরো রেঞ্জটা ব্যবহার করি না। সো এর মধ্যে কোন একটা সার্টেন রেঞ্জ, সেটা হচ্ছে কমিউনিকেশনের জন্য খুব ভালো হয়। সো সেটা হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে আমাদের হার্ডওয়্যারগুলো হচ্ছে কনফিগার করা থাকে। তারপর হচ্ছে দেখো যে নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য উপযোগী কোনটা, যে ইনফ্রারেড, ব্লুটুথ, ম্যান, ওয়েন, নিকট মানে কাছাকাছি ডিভাইসের মধ্যে। তো এটা তোমরা সবাই জানো যে ব্লুটুথ দিয়ে হচ্ছে জাস্ট কাছাকাছি ডিভাইস হলো কমিউনিকেশনের জন্য খুবই ভালো। তারপরে হচ্ছে যে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং দেয়ালের বাধা ভেদ করতে পারে না। সো দেয়ালের বাধা ভেদ করতে পারে না কি, ফার্স্ট হচ্ছে রেডিও ওয়েভ। সো একটা জিনিস চিন্তা করো, বাকিগুলো বাদ। রেডিও কি তোমার বিল্ডিংয়ের দেয়াল টেয়াল ভেদ করে তোমার মোবাইলে এসে রেডিও শুনতে পারো না? পারো। তার মানে রেডিও দেয়াল ভেদ করতে পারে। সো অপশনে তাকায় দেখো মিনিমাম 2টা অ্যান্সার হইতে হবে, তার মানে বোঝা যাচ্ছে 2 ও 3 হবে। এরপরে আমরা বাকি অপশনগুলো দেখতে পারি। মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, হ্যাঁ এগুলো কিন্তু আমরা জানি যে দেয়ালে বাধা ভেদ করতে পারে না। সো তুমি চাইলে ট্রাই করতে পারো। দেখো বাসায় যদি রিমোট থাকে, ওই রিমোটটা হচ্ছে এক রুম থেকে বের হয়ে টিভিটা অন করার চেষ্টা করবা, হবে না। কারণ টিভির রিমোট এগুলোতে কি থাকে, ইনফ্রারেড থাকে। এটাও মনে রাখো, এটাও এমসিকিউতে আসতে পারে যে ইনফ্রারেড হচ্ছে রিমোটগুলোতে আমরা হচ্ছে ব্যবহার করি। তো এখন বলতে পারো আমরা হচ্ছে রিমোটে কেন হচ্ছে রেডিও ব্যবহার করি না। আসলে এগুলা তো ধরো তোমার মানে কোথায় ব্যবহার হচ্ছে, কত দূরত্বে যাবে, বাধাঘাত করা দরকার কিনা, খরচ কত, এই সব কিছু মাথায় রেখে করতে হয়। সো জেনেরিকভাবে রিমোটগুলোতে ইনফ্রারেড থাকে, এই জন্য রিমোটের মাঝখানে দেখবা যে হাত দিয়ে অনেক সময় রিমোটটাকে হাত দিয়ে ধরে রাখলে দেখবো যে কাজ করে না, কারণ তোমার হাতটাও ভেদ করতে পারে না। আর হচ্ছে মাইক্রোওয়েভ, হ্যাঁ মাইক্রোওয়েভেও কিন্তু তোমার সোজা পথে হচ্ছে কমিউনিকেশন করা লাগে। সো এই জন্য কিন্তু দেখবা যে মাইক্রোওয়েভ নিয়ে যখন পড়বা তখন কিন্তু দেখবা যে হচ্ছে যে একটা সিটির সবচেয়ে বড় টাওয়ারে হচ্ছে মাইক্রোওয়েভের যে বেস স্টেশনগুলো হচ্ছে থাকে, যাতে তারা হচ্ছে একদম উপর দিকে কোনো বাধা ছাড়া যাতে হচ্ছে কাজ করতে পারে, কমিউনিকেশন করতে পারে। সো শুধু লজিকই লজিক, দেখছো। 28 হচ্ছে ওয়াইফাইয়ের পুনরূপ, এটা সবাই পারো। ওয়্যারলেস, বলো ওয়্যারলেস ফিডেলিটি। ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে কোনটা, মনে আছে তো? ফুল ডুপ্লেক্স যে দুই পাশে কমিউনিকেশন হবে, অ্যাট এ টাইম হবে। ওয়াইফাই কিন্তু তোমার ফুল ডুপ্লেক্স না, এটা হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স। ব্লুটুথও সেম, হটস্পটও সেম। এটার অ্যান্সার হবে ওয়াইম্যাক্সে হচ্ছে অ্যাট এ টাইম ডেটার কমিউনিকেশন হয়। ওয়াইফাইয়ের ক্ষেত্রে হচ্ছে একটু আগে পিছিয়ে হলেও হয়, বা আমরা ওইভাবে অপটিমাইজ করে ফেলছি যাতে মনে হয়। তো অনেকের কাছে ওয়াইফাই দিয়ে দিবা, বাট এটা অ্যান্সার হচ্ছে ওয়াইম্যাক্স। তারপর দেখো ল্যানের ক্ষেত্রে ওয়াইম্যাক্সের বিস্তার কত, এটা হচ্ছে 40 মিটারের মতো হচ্ছে ল্যানের ক্ষেত্রে তোমার বিস্তার থাকে। তারপরে হচ্ছে তাও একটু হচ্ছে দেখবা যে, কারণ সত্য কথা এই টাইপের কিছু কোয়েশ্চেন হচ্ছে সব বইগুলোতে কভার করে না। সো বিশেষ করে বোর্ড বইয়ের ক্ষেত্রে তুমি এইগুলো পাবা না, বোর্ড থেকে যে একটা আইসিটি বই দেয়। সো আমার জানা মতে হচ্ছে 40 মিটার, বাট তাও তোমরা হচ্ছে একটু দেখে নিও যে কারো যদি কোনো স্পেসিফিক বই এটা পাও। তারপর হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ট্রান্সমিটার ও রিসিভার কাজ করে কখন। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ক্ষেত্রে সে দুটি রেখায় বাধা পেলে, পাহাড় অতিক্রম করলে, বিল্ডিং অতিক্রম করলে। মানে দেখতেছো যে অপশনগুলো ইররিলেভেন্ট, বিল্ডিং অতিক্রম করলে, পাহাড় অতিক্রম করলে, এটা কি? তারপর দেখো 30 মেগাহার্জের উপর ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে। হ্যাঁ এইটা একটা টেকনোলজিক্যাল পার্সপেক্টিভ, যে হ্যাঁ ট্রান্সমিটার একটা সার্টেন ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একটা। সো তার মানে হচ্ছে যে 4 হবে, 31-এর 4। আর যেহেতু মাইক্রোওয়েভ হয়, মাইক্রোওয়েভে হচ্ছে কোনো বাধা পাওয়া যাবে না। সো প্রথম 3টাতেই দেখো দুটি রেখা বাধা, পাহাড় অতিক্রম, বিল্ডিং, 3টাতে বাধা পাইতেছে। সো বাধার ক্ষেত্রে আমরা সাধারণত মাইক্রোওয়েভ যাইতে পারে না, ভেদ করতে পারে না, যেটা একটু আগের এমসিকিউ রেলেভেন্ট ছিল যে কোনটা ভেদ করতে পারে না, মাইক্রোওয়েভ পারে না। তো সে হিসেবে বুঝতে পারতেছো এটা 31-এর 4। তারপর সিমের পুনরূপ জানো ছোট থেকে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। আমাদের সবার কাছে সিম আছে, তাই তো? সিমের ফুল ফর্ম হচ্ছে কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল।
তারপর হচ্ছে টিডিএম এর পূর্ণরূপ কি, তো সেটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে। তো এটা হচ্ছে যে মোবাইলে আমরা হচ্ছে ডেটা তোমার হচ্ছে কমিউনিকেশন করার সময় যে কিছু তোমার কিভাবে অ্যাক্সেস করে বিভিন্ন ডিভাইস নেটওয়ার্কে, সেইটার হচ্ছে বিভিন্ন প্রযুক্তি ছিল। মোবাইলের জেনারেশন বাড়ার সাথে সাথে প্রযুক্তিগুলো আপডেট হয়েছে। তো আমি একটু বলে দিই সেটা কী কী ছিল, যে এফডিএমএ, তারপরে ছিল হচ্ছে টিডিএমএ, তারপর ছিল সিডিএমএ। তো ডিএমএ মানে হচ্ছে ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, সবগুলো সেম, বাট এফ দিয়ে বোঝায় হচ্ছে ফ্রিকোয়েন্সি, টি দিয়ে বোঝায় হচ্ছে টাইম, সি দিয়ে বোঝায় হচ্ছে কোড। সে এইগুলার তিনটা থেকে যে কোনো একটা তো তোমার কতে অথবা এমসিকিউতে পাবাই। তো এখানে টিডিএম এর পূর্ণরূপ হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তারপর হচ্ছে সেলুলার মোবাইল ফোন সিস্টেমের হৃৎপিণ্ড কোনটি, এগুলো একটু মানে একটু বাজে টাইপের কোশ্চেন, সত্য কথা একটু পড়লে বুঝে ফেলবা। সেলুলার মোবাইল ফোনে তুমি হচ্ছে হৃৎপিণ্ড কোনটি, মোবাইল ইউনিট, সেলস আইট ইউনিট, মোবাইল টেলিফোন সুইচিং সংযোগ, বুঝতে পারতেছো মোবাইল ইউনিট, কারণ মোবাইল না থাকলে তো তোমার সেলুলার মোবাইলের সিস্টেম দাঁড়াবে কই, ডিভাইসটা তো থাকা লাগবে, এই জন্য বুঝাইলো আর কি, যে হৃৎপিণ্ড না থাকলেও যেমন হচ্ছে মানুষ এর আসলে ভ্যালু নাই, ওরকম আর কি, মোবাইলই নাই তাহলে তুমি সেলুলার মোবাইলের সিস্টেম কীভাবে তৈরি করবা। তারপরে দেখো জিএসএম, এটা তো জানো যে হচ্ছে জিএসএম এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। সো এইটা মোটামুটি জিএসএম প্রযুক্তি 210টার মতো কান্ট্রিতে আমরা ব্যবহার করি, 204, 210, 214, 218, 210 হবে। তারপর হচ্ছে নিচের কোন প্রযুক্তিটি ইউনিট কোডিং পদ্ধতি ব্যবহার করে, একটু আগে যেটা বললাম যে মোবাইলের নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযুক্তি ওয়াইজ কীভাবে নেটওয়ার্কে কানেক্টেড হবে ডাটা ট্রান্সফার করার জন্য এফডিএমএ সিডিএমএ এগুলো ব্যবহার করা হয়। বাট এখানে যেহেতু হচ্ছে কোডিং পদ্ধতি বলেই দিছে, তাহলে তো টাইম ডিভিশন অথবা এফডিএমএ ফ্রিকোয়েন্সির কম্পাঙ্কের ওপরও সেটাও হবে না, এটা হবে কি সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এগুলো হচ্ছে একসাথে পড়বা আর কি, যাতে একটা পড়লে বাকিগুলো রিভিশন হয়ে যায়। তারপর হচ্ছে হটস্পট কি, আমরা অনেকেই এখন মাঝে মাঝে বন্ধু থেকে বলে এই হোয়াটসঅ্যাপে দাও, মানে হটস্পটটা দাও, হটস্পটে আমরা একটু তোমার ইন্টারনেটে যাতে আমি ব্যবহার করতে পারি। সো বুঝতে পারতেছো যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা না, তার যুক্ত ইন্টারনেট ব্যবস্থা তা না, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, হ্যাঁ এটা। সো ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি, তো এখানে একটু আমি তোমাদের বলে দিই, ক্লাউড কম্পিউটিং কথাটা তোমাদের হচ্ছে বারবার আসবে। সো এখানে আমি একটু জেনেরিক একটা ডেফিনেশন দিয়ে দিই, যে ক্লাউড কম্পিউটিং মাথায় রাখবা যে ইন্টারনেট বেসড হচ্ছে তোমার হচ্ছে কিছু রিসোর্স দেবে, যে ধরো তুমি ইন্টারনেটে জাস্ট কানেক্ট হয়ে কিছু রিসোর্স অথবা ধরো স্টোরেজ অথবা বিভিন্ন পাওয়ার ডিভাইসের হচ্ছে অ্যাক্সেস পাবা, যেটা দিয়ে তুমি হচ্ছে ডেটা প্রসেসিং করতে পারবা। সো তার মানে তোমার কাছে ধরো খুব পাওয়ারফুল অনেক ডিভাইসই নেই, তুমি একটা কিছু অ্যাচিভ করতে চাও, কিছু রান করতে চাও, ডাটার উপর কাজ করতে চাও, তোমার কাছে নেই। এখন তুমি ইন্টারনেট বেসড যদি কোনো সলিউশন থেকে এটা নেও, কোনোভাবে নিলেই হলো, যদি এইভাবে কিছু থাকে যে কোনো রিসোর্স অথবা স্টোরেজ অথবা পাওয়ার, যেটার উপর তুমি ডাটা ওপর কী করতে পারবা, প্রসেসিং করতে পারবা, এইটা যে যত জায়গায় সেট আপ করতে পারবা সেই জায়গাতে আসলে ক্লাউড কম্পিউটিং কথাটা চলে আসবে। কম্পিউটিং মানে বুঝতেছো যে ডেটার উপর কিছু প্রসেসিং হবে, ক্যালকুলেশন হবে। সো ক্লাউড দিয়ে বোঝাইছে আসলে ইন্টারনেট বেসড, মানে ফিজিক্যালি তোমার বাসায় থাকবে না, এটা অন্য কোথাও থাকবে, কিন্তু তুমি ইন্টারনেটে কানেক্ট হয়ে তুমি এটাকে ফুললি ইউজ করতে পারবা। তাহলে এর সুফল কি, সাশ্রয়ী সহজলভ্য, হ্যাঁ অবশ্যই, কারণ ধরো একটা খুব পাওয়ারফুল কম্পিউটার তোমার দরকার একটা কাজ করার জন্য, জাস্ট একটা কাজ করার জন্য। সো তুমি কি এর জন্য একটা কম্পিউটার কিনে ফেলবা? না, এত ইনভেস্ট করা তো লজিক্যাল না। সো তোমার দরকার হচ্ছে ইন্টারনেট বেসড অন্য কারো অনেক পাওয়ারফুল কম্পিউটার আছে, তার থেকে ওই জিনিসটা কিছু অল্প কিছু টাকার বিনিময়ে কাজ করার জন্য হচ্ছে ধার নেয়, যেটা আমরা করে থাকি অনেক ক্ষেত্রে। তারপর হচ্ছে নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক হচ্ছে কম্পিউটারের তথ্য সংরক্ষণ করা, কম্পিউটারের তথ্য বিন্যাস করা, কম্পিউটারের আন্তঃসংযোগ, হ্যাঁ এটা হতে পারে আন্তঃসংযোগ, মানে যে কম্পিউটারগুলো যে কানেক্টেড থাকা অবস্থায়, তো কানেকশন হলে আমরা এটাকে কি বলি, নেটওয়ার্ক। কারণ নেটওয়ার্কের ডেফিনেশন কি, যে এ গ্রুপ অফ কানেক্টেড ডিভাইস ইজ কল্ড নেটওয়ার্ক। সো
ডিভাইস থাকবে কিছু, কানেকশন থাকবে, শেষ, নেটওয়ার্ক, আমরা অন্য কিছু বলবো না। তারপর হচ্ছে কোন নেটওয়ার্ক কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই? ক্লায়েন্ট সার্ভার, ডিস্ট্রিবিউটেড, পিয়ার টু পিয়ার, সেন্ট্রালাইজ। এটা আসলে পিয়ার টু পিয়ার হবে, যেটা আসলে সেন্ট্রালি কোনো কম্পিউটার দ্বারা কন্ট্রোল থাকে না। ডিস্ট্রিবিউটেডও হইতে পারতো, বাট ডিস্ট্রিবিউটেড দুই টাইপের হয়, সেন্ট্রালাইজডও হয়, মানে ডিসেন্ট্রালাইজড হায়ারার্কিও থাকে। তো সেই ক্ষেত্রে তোমার পিয়ার টু পিয়ারে হবে, কারণ এই ক্ষেত্রে কেউ নির্দিষ্টভাবে এককভাবে হচ্ছে তোমার কন্ট্রোল করে না। তারপর হচ্ছে উপরে চিত্র দেখো, 0101-এর একটা ফ্লো গেছে, তো এইভাবে যদি যায় সেটাকে আমরা কি বলবো? সিরিয়াল, প্যারালাল, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। অবশ্যই সিরিয়াল, একটার পর একটা হচ্ছে ক্রমিক অনুসারে যাচ্ছে। আর প্যারালাল হইতো যদি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে অনেকগুলো পাথ থাকতো, প্রত্যেকটা পাথ দিয়ে যদি ডেটা যেত, সেটা হচ্ছে প্যারালাল। তারপরে মডুলেটর ও ডিমোলেটরের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি হচ্ছে মডেম। ঠিক আছে, গ হবে। মডেমের মডুলেটরের থেকে হচ্ছে মড আসছে, আর ডিমোডুলেটর থেকে হচ্ছে ড্যাম আসছে, সো মডেম। তারপর দেখো সিরিয়াল কমিউনিকেশন ডেটা পরিত হয় কীভাবে? একটু আগে বললাম যে একটা একটা করে 001, তো এগুলোকে আমরা বিট বলি। সো এক বিট করে, এটা হচ্ছে অ্যান্সার। প্যাকেট আকারে তো না, সিরিয়াল সমান্তরালে না। তারপর হচ্ছে এনআইসির পূর্ণরূপ কি? এনআইসির পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, তো অনেক জায়গায় আবার হচ্ছে কন্ট্রোলারও বলা হয়। সো এখানে কন্ট্রোলারটা হবে, মানে যেহেতু অপশনে নেই তাহলে অবশ্যই হচ্ছে কার্ড, বাট কোথাও কন্ট্রোলার দিতে পারে। আর যদি দুইটা একসাথে থাকে অবশ্যই কার্ডে যাবা, বাট আসলে দুইটা একসাথে দেবে না, আমরা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলি অথবা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারও বলি। তারপর দেখো ডেটার সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? তো এই ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা যে ব্রিজ ব্যবহার করা হয়। ব্রিজের ভিতরে তোমার হচ্ছে ডেটা কমিউনিকেশন করার সময় যাতে হচ্ছে একটার সাথে আরেকটার হচ্ছে সংঘর্ষ না হয়, ঠিক আছে? তো ওইটা ব্যালেন্স করার জন্য হচ্ছে ব্রিজের ভিতরে একটা প্রযুক্তি থাকে, যে হচ্ছে তোমার কলিশন হচ্ছে রেকটিফিকেশন, ওটা হচ্ছে অটোমেটিক করে দেয় আর কি। কোনো প্রকার কলিশন হচ্ছে হয় না, সে আগে পিছে করে কমিউনিকেশন চ্যানেলটাকে কি করে তোমার কোন প্রকার সংঘর্ষ থেকে বাঁচায় থাকে, এটা হচ্ছে ব্রিজে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে নিচের কোনটি টপোলজি? এটা অলরেডি পড়ছো যে একটার সাথে বাকিগুলো, তার মানে স্টার টপোলজি। ইন্টারনেটের সাথে যুক্ত গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতি কি? বলে দিয়েছিলাম যে তুমি কিছু সুবিধা করতে চাও, ডেটার উপর কাজ করতে চাও, ইন্টারনেট বেস, তোমার দরকার নেই ফিজিক্যালি, ক্লাউড কম্পিউটার, অবশ্যই ক্লাউড কম্পিউটিং হবে। তারপর দেখো ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? এটা খুব ইম্পর্টেন্ট। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে, এক্ষেত্রে আমি বাকি সবগুলোই বলে দিই, যে নর্মালি হচ্ছে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 থেকে 2.45 রেঞ্জে হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে অবশ্যই গিগা হার্টজ। আর যদি ওয়াইফাইয়ে যাও, ওয়াইফাইয়ে দেখবে যে 2.4 থেকে 5 গিগা হার্টজ হয়। এই জন্য দেখবে যে অনেকের এখন বর্তমানে তোমরা যে হচ্ছে ওয়াইফাইয়ের কানেকশন সেট আপ করো, দেখবে যে দুইটা লাইন পাওয়া যায়, দেখবে যে নর্মাল নাম থাকে আর একটার সাথে 5G লেখা থাকে, কারণ হচ্ছে ওয়াইফাই দুই রেঞ্জে কাজ করে। তো 5Gতেই তোমার ডেটা ট্রান্সমিশন স্পিডটা কী হয়? অবশ্যই বেশি হয়। আর ওয়াইম্যাক্সের ক্ষেত্রে এই রেঞ্জটা আরও বেশি, সেটা হচ্ছে 2 থেকে প্রায় 11 হার্টজ, গিগা হার্টজ পর্যন্ত হতে পারে, 2 থেকে 11। সো দেখছো, আমি কিন্তু বললাম যে এগুলো সবগুলো ইন্টার কানেক্টেড, মানে কম্প্যারিজন করে যদি একসাথে পড়তে পারো তাহলে অনেক ইনফরমেশন একসাথে তোমার মাথায় চলে আসবে, ভাবতেও পারবে না যে এত কিছু শিখে ফেলছো। তারপর হচ্ছে ইন্টারনেটের প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন মোবাইল ফোনের জন্য? হতে যে প্রোটোকল বা নিয়ম নীতি, ডেটা যে ট্রান্সমিশন করবা যে একটা নিয়ম নীতি থাকে, এটা কোন জেনারেশনের মোবাইল থেকে আসছে? এটা আসলে তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে আসছে, যে ডেটার কমিউনিকেশন করতে হলে তোমাকে একটা নির্দিষ্ট প্রোটোকল মেনটেন করে যেতে হবে। তারপর দেখো কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের এই নিয়মটাকে কি বলে? মাত্র যেটা বললাম সেটা হচ্ছে প্রোটোকল বলে। সো প্রোটোকল কিন্তু তোমরা পরে দেখবা যে ব্রাউজিং করার সময় হচ্ছে HTTP অথবা HTTPS ব্যবহার করি, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে তোমার ব্রাউজারের সাথে তুমি হচ্ছে যে কমিউনিকেশন করার প্রোটোকল হচ্ছে এটা। তারপর অনেক ক্ষেত্রে তোমরা মুভি সার্ভারগুলো থেকে মুভি ডাউনলোড দেওয়ার দেখবে যে 5 মিনিটেই দেখবে 2 GB 3 GB ডাউনলোড হয়ে যায়, তখন ওই প্রোটোকলটা হচ্ছে FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে যেহেতু ফাইলের ট্রান্সফারের জন্য প্রোটোকল থাকে, এটা আসলে একটু কী হয়, ফাস্ট হয়। তারপরে হচ্ছে যে তোমার মাঝে মাঝে হচ্ছে আমরা বলি যে আইপি, ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেটে কানেক্টেড হইতে হলেই যে প্রোটোকল নেওয়া লাগে আইপি। সো আইপি দিয়ে ইন্টারনেটে কানেক্ট হও, আর বিভিন্ন ফাইল অথবা ব্রাউজার সার্ফিং করার সময় আমরা হচ্ছে আরও বিভিন্ন ধরনের, ব্রাউজারের ক্ষেত্রে HTTP করি, আবার কিছু বড় বড় ফাইল ডাউনলোডের সময় FTPও করে থাকি। তো
সো এই ছিল তোমাদের হচ্ছে 50টা কোয়েশ্চেন। সো তোমরা অবশ্যই জানো যে এখানে 50টা কাভার হয় না, আরও অনেক কিছু কাভার হয়েছে। তো বেস্ট অফ লাক। এবং অবশ্যই এক একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, স্লাইড বানানো থেকে শুরু করে কোন কোশ্চেন থাকবে, কোনটা আসলে তোমাদের বলা উচিত, কোনটা জানলে তোমাদের এক্সামে হেল্প হবে। সো মোটামুটি অনেক কষ্ট করা হয়। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে যত পারো তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। এবং মজার বিষয় হচ্ছে আমি এইটার পুরো পিডিএফ এর লিঙ্কটা কিন্তু তোমাদের দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো তার মানে তোমরা যদি এখন দেখে পিডিএফটা ডাউনলোড করে রেখে দাও, পরীক্ষার আগে জাস্ট 5 থেকে 10 মিনিট লাগবে পুরো তোমার হচ্ছে স্লাইডটাকে হচ্ছে শেষ করতে। তো যাতে খুব দ্রুত তুমি হচ্ছে অনেক বেশি ইনফরমেশন সহজে তোমার মাথায় নিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম, ভালো থাকবো।